এবার সরাসরি বাংলাদেশ অংশে যাব, যে আজকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বিএনপি বসলো। ভারতের পক্ষে, আমাদের দেশের পক্ষে কতটা ইতিবাচক? প্রথম প্রতিবেদন। আওয়ামী লীগহীন বাংলাদেশে মাথা তুলল ধানের শীষ। 20 বছর পর ঢাকায় আবার ক্ষমতার অলিন্দে বিএনপি। একসময় বাংলাদেশের নির্বাচনী যুদ্ধ মানেই ছিল দুই বেগমের লড়াই, কিন্তু এবার শেখ হাসিনা দেশছাড়া হয়ে ভারতে, আর খালেদা জিয়া সদ্য প্রয়াত হয়েছেন। শেখ হাসিনার আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হয়নি। এই আবহে ভারত বিদ্বেষী জামাত ও মোহাম্মদ ইউনূসের অনুগামী জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন ছারখার করে দিয়ে জেনারেল জিয়া ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিশাল জয় পেল বিএনপি জোট। ক্রমাগত ভারত বিদ্বেষী জিগির তোলা জামাত জোট মুখ থুবড়ে পড়ল। কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়ার সাম্রাজ্যের অবসানের পর প্রায় 35 বছর বাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন কোন পুরুষ। আর জামাতকে হারিয়ে এই বিপুল জয়ের পর বিএনপি নেতারা টেনে আনছেন 1971 সালের মুক্তিযুদ্ধের কথা, পাকিস্তানের হয়ে জামাতদের লড়াইয়ের কথা, বিশ্বাসঘাতকতার কথা। জামাতা তো বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নাই, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে। তারা তো এখনো ভুল স্বীকার করে নাই। বিএনপি সদর দপ্তর যেটা রয়েছে গুলশানে, সেখানে আমরা এই মুহূর্তে এসেছি এবং এই সদর দপ্তরটা তারেক রহমানের যে সংসদীয় কেন্দ্র সেটার মধ্যেই পড়ে, ঢাকা 17 এবং দেখুন গেটের কাছে বাংলাদেশের মানচিত্র বানানো রয়েছে, ধানের শীষ রয়েছে, মানুষ এখানে আসছেন সেলফি নেওয়ার জন্য। সেটাতে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, এই জন্য আমরা খুব খুশি। জামাত মানে কট্টরপন্থী চিন্তাভাবনা, পাকিস্তানপন্থী মানসিকতা, ভারত বিদ্বেষ। শেখ হাসিনা জমানা শেষ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখেও শোনা যেতে শুরু করে সেই ভারত বিদ্বেষ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় কট্টর ভারত বিরোধিতা আর পাকিস্তানের কাছাকাছি যাওয়া। কখনো ছাত্র নেতারা চিকেন স্নেককে আলাদা করার হুমকি দিয়েছেন, কখনো কখনো ভারতকে ছিন্ন ভিন্ন করার। এরই মধ্যে চলেছে বেছে বেছে হিন্দু হত্যা, ভাঙচুর, লুটপাট। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর কি ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? বিএনপি কি ভারতের দিকে ঝুঁকবে, পাকিস্তানপন্থী হবে, নাকি ভারসাম্যের রাজনীতি করবে? আমার মনে হয় যে বাংলাদেশ শুধুই নয়, এই দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল একটা বড় ভূমিকা পালন করবে। বিশেষত গণতন্ত্রপ্রিয় মানুষ হয়তো গণতন্ত্রে আবার আস্থা ফিরে পাবেন। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ভারত গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে ফোনেও কথা বলেন প্রধানমন্ত্রী। We hope that the relationship between two neighboring countries and the people of these two countries will be strengthened. We thank Prime Minister Narendra Modi for congratulating our leader Tariq Rahman. It's great that a democratic country is supposed to recognize the verdict of the people. মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমা, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের ফের মাথাচাড়া দেওয়া, দুদেশের সেনা কর্তাদের ঘন ঘন আসা যাওয়া, পাকিস্তানের জাহাজের বাংলাদেশে নোঙর করা ভারতের চিন্তা বাড়াচ্ছিল। বাংলাদেশের রাজধানীর নতুন প্রজন্ম তারেক রহমানের হাত ধরে কি ফের ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। আমি প্রথমেই সরাসরি বাংলাদেশে চলে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ সনাতনী ঐক্যমঞ্চের সদস্য কুশল বরণ চক্রবর্তীর কাছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাসে যে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, হিন্দু নিধন চলেছে, সংখ্যালঘু হিন্দুদের দমন পীড়নের একাধিক ঘটনা ঘটেছে। চিন্ময় কৃষ্ণের মতো সন্ন্যাসী মাসের পর মাস জেলবন্দি থেকেছেন, এখনও আছেন। এই পরিস্থিতিটার এরপর কোনো পরিবর্তন হবে কি? আপনার কোনো সম্ভাবনা দেখছেন কুশলবাবু? দেখুন, বাংলাদেশে যে গুমোট একটা পরিস্থিতি ছিল, আপনারা দেখেছেন যে মব কালচার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে মবের ভিকটিম হিন্দুরাই বেশি হয়েছে, হিন্দু সম্প্রদায়, এবং আমি নিজেও মবের কিন্তু 2 বার শিকার হয়েছি। একদম আপনি তাহলে আমি নিজেও এবং এমন জায়গায় শিকার হয়েছি যে আমি আমার কর্মস্থলে, আমার চাকরির
ভাইবা দিতে গেছি গত এই 25-এর 4ই জুলাই, সেখানে উপাচার্য রুমে এই ঘটনা ঘটেছে। তার মানে একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় যদি মব হতে পারে এবং একটা প্রফেশনাল একটা চাকরির সেখানে তো আপনি বুঝতে পারেন যে এটাকে কোন পর্যায়ে, মবকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত মবক্রেসি চলেছে সেই মাসের জায়গা পর থেকে, মাস। মবের এই জায়গা থেকে এখন যেটা হয়েছে, আমার মনে হয়েছে গণতান্ত্রিক একটা সরকার আসলে পরে কিছুটা আইনের শাসন আসবে এবং সবকিছু মিলে একটা পরিবর্তন আসবে। এই যেটা চলছিল সেটা ওইভাবে চলবে না। এবার যাকে খুশি তাকে যার নামে যা মনে আসে মিথ্যা মামলা দেওয়া, যাকে খুশি তাকে গ্রেপ্তার করা, বা এই সংখ্যালঘু সম্প্রদায়ের নামে প্রচুর মিথ্যা মামলা দেওয়া, এগুলো আর চলবে না বা হবে না, আমার ধারণা হবে না। এই আপনি আইনের শাসনের কথা বলছেন যে একজন যুবককে পুড়িয়ে মারা হচ্ছে আর পুলিশ প্রশাসন কার্যত উন্মত্ত ওই মবের হাতে তাকে তুলে দিচ্ছে। আমি বলছি এই ছবি তো আমরা ভিডিওতে দেখেছি, দুদিন আগে হিন্দু ব্যবসায়ী খুন হলেন, আমি জানি না এখনও কেউ গ্রেফতার হয়েছেন কিনা। পুলিশ প্রশাসনের, অর্থাৎ আইনের শাসন যারা স্থাপন করবেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বহু ক্ষেত্রে, কার্যত সব ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। এবার কি মনে হয় ছবিটা একটু পাল্টাতে পারে? না, সেটা আমার মনে হয় অবশ্যই পাল্টাবে। কারণ দেখুন, তারেক রহমান 17 বছর আগে তারেক রহমান আর বর্তমান কিন্তু এক না। অনেক উনি এতদিন উনি লন্ডনে ছিলেন এবং ওনার যে চিন্তা ভাবনা, দেশে ফেরার পর প্রথম বললেন যে আমার প্রাথমিক কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা, তারেক বলেছিলেন। তো উনি কিন্তু, আমার ধারণা যে আপনি জানেন যে ঐতিহাসিকভাবে কিন্তু বিএনপির সাথে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক ওরকম মাখামাখি সম্পর্ক না, এটা সত্য, এটা কেউ স্বীকার করুক আর না করুক। তো আমি মনে করি তারেক রহমানের উচিত সেই সম্পর্ককে বিনির্মাণ করতে প্রথম প্রচেষ্টা করা। কারণ বাংলাদেশে আপনি যদি বিএনপির জয়ী হওয়া সিটগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন যে হিন্দু সম্প্রদায় তাকে প্রচুর পরিমাণে ভোট দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে যেই সমস্ত সিটগুলোতে উনি জিতেছেন, জয়ী হয়েছেন, তার ওখানে যদি হিন্দু সম্প্রদায় ভোট না পেতেন তাহলে জয়ী হতে হয়তো পারতেন না, অন্যরা জয়ী হতো। তো এটা অবশ্যই হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে। সেই জায়গা থেকে উচিত তাদের যে হিন্দু সম্প্রদায়কে তাদের মন জয় করা বা তাদের সাথে একটা কমিউনিকেশন করা, যে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, কারণ হিন্দু সম্প্রদায়ের তারা তো এখন তো উনি নিজেও, তারেক রহমান নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। উনি নিজে একটু লক্ষ্য করলেই উনি দেখতে পাবেন যে উনি তো অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কারা নেতৃত্ব দিচ্ছে। একদম। এটাও কি পাশাপাশি আপনারা চাইছেন যে তারেক রহমানের যে মন্ত্রিসভা, তাতেও হিন্দুদের প্রতিনিধিত্ব থাকুক? সে তো অবশ্যই থাকতে হবে, সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী তো অবশ্যই থাকতে হবে এবং এর সাথে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে থাকা উচিত। কারণ আমরা পূর্ববর্তী শেখ হাসিনার সময়ও আমরা দেখেছি কিছু মন্ত্রণালয় কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেমন পূর্ববর্তী সময় আমরা দেখেছি ভূমি মন্ত্রণালয়, তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কি হিন্দু মন্ত্রী ছিল, পূর্ণমন্ত্রী ছিল। এই মন্ত্রণালয় মিলে ন্যূনতম একজন দুইজন তো ফুল মন্ত্রী থাকবে এবং আমি মনে করি যে সেখানে ডেপুটি স্পিকার সহ আরো কিছু সাংবিধানিক কিছু পোস্টে কিন্তু হিন্দু সংখ্যালঘু থাকা উচিত। এমনকি ধর্ম মন্ত্রণালয়, যে ধর্ম মন্ত্রণালয়তে একজন প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের, কারণ আমরা দেখি যে ধর্ম মন্ত্রণালয় সবসময় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একেবারে ইসলামিক মন্ত্রণালয়ের মতন তারা কাজ করে। অন্তত সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় যেন মনে করে এটা আমারও মন্ত্রণালয়। এই কারণে একজন প্রতিমন্ত্রী অবশ্যই থাকা উচিত, যে মাইনরিটিদের পক্ষ থেকে, যে একজন মন্ত্রীর সাথে সাথে একজন প্রতিমন্ত্রী থাকা উচিত। অথবা বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বাদে বাংলাদেশে 3 শ্রেণীর সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 3 সম্প্রদায় থেকে 3টা প্রতিমন্ত্রী হতে পারে। তো সবকিছু মিলে এখানে অনেক কিছু, যেমন এখানে কিন্তু এই উচ্চকক্ষ যদি হয় অনেক কিছু করার সুযোগ আছে, বা বিভিন্ন ভাবে যারা সম্প্রদায়ের সত্যি প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, যেমন এমন ব্যক্তিদের হয়তো আমরা দেখি কি এমন ব্যক্তি যাদের সাথে সম্প্রদায়ের বা হিন্দু কমিউনিটির তাদের কোনো সম্পর্ক নাই। এখন হিন্দু কমিউনিটির সম্পর্ক কাদের সাথে আছে সেটা তো তারা যারা রাজনীতি করে তারা একটু চোখ কান খোলা রাখলেই তারা বুঝতে পারবে যে কাদের সাথে হিন্দু সোসাইটির একটা সম্পর্ক আছে। আমরা আশা থাকবে আমাদের পক্ষ থেকে যে উনি, দেখুন ইউনূস সাহেবের তদারকি সরকারের পেছনে পাকিস্তানের সক্রিয় মদত ছিল, এটা আর অভিযোগ নয়, এটা ফ্যাক্ট। তো এইবার তারেকের সরকারের পিছনে মানে পাকিস্তান বা আইএসআই এর প্রভাব এই সরকার তৈরি হলে সেই আমলে কি কিছুটা কমতে পারে? সেটা তো অবশ্যই, মানে ওরকম প্রভাবটা আসলে থাকবে না। কারণ আপনি দেখুন, মানে একটা যে ভীতির পরিস্থিতি ছিল, মানুষ কথা বলতে পারে না, আপনি মানে চলাফেরায় অসুবিধা, যে আপনি রাত্রি 10টার পরে সেখানে ছিনতাইকারী হয়, ছিনতাই করে।
কি একটা অরাজক একটা সিচুয়েশন, মানে আমি মনে করবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা খুবই মানে খুব বাজে অবস্থায় চলে গেছিল। তো এগুলো কিন্তু সরকার, আমি মনে করি কি সরকার চাইলে যে কোনো কিছু করতে পারে। কেমনে করতে পারে আমি আপনাকে বলি, বাংলাদেশে প্রত্যেকটা ইলেকশন আপনি দেখবেন, ইলেকশনের আগের দিন, ইলেকশনের পরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে, কিন্তু গত ইলেকশনে গতদিন কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? কারণ সরকার চায়নি, সরকার খুব শক্ত ছিলেন। তা আমি মনে করি সরকার চাইলে, যে কোনো সরকার, একটা রাষ্ট্রযন্ত্র তো অনেক বড় একটা বিষয়, তারা চাইলে যে কোনো কাজ করতে পারে। তো এরকম ভাবে আমি মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই বিষয়গুলো মানে দেয়া খুবই জরুরি, এবং তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার বর্তমান সরকার, এই নতুন যে নবগঠিত যে সরকার হবে তারা সেটা করবে, সেই আশাবাদ অন্তত তাদের প্রতি আমাদের আছে। এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের যে দাবিগুলো, যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, যে আপনি দেখেন ইসলামিক ফাউন্ডেশন আছে, তো আমরা এরকম হিন্দু ফাউন্ডেশন, আমাদের যে এই যে যেটা আপনি আমাদের যে আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে টোল, যে বাংলাদেশে কত রকমের মাদ্রাসা আছে, 4-5 রকমের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, কত কিছু আছে। সেখানে আমাদের সংস্কৃত যে টোল সিস্টেম, সেখানে টোলের মাত্র হাতে গোনা কিছু টোল আছে বাংলাদেশে, যেটা সংস্কৃত শিক্ষা ব্যবস্থা, সেইখানেরও একজন শিক্ষকের বেতন মাত্র 179 টাকা মতো বেতন। ওই তাহলে একজন, তাও বোধহয় 1 বছরে যদি তারা সেই টাকাটা নিতে যায়, সেখানেও 500 টাকা তাদের ঘুষ দিতে হয়। তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা বাংলাদেশে, আপনি দেখুন যে বাংলাদেশে 9-10 পর্যন্ত সাবজেক্ট আছে বাংলাদেশে হিন্দু ধর্ম, তাহলে হিন্দু ধর্ম যদি সাবজেক্ট থাকে, হিন্দু ধর্ম পড়ার মতন কোনো জায়গা নাই। আপনি বাংলাদেশে আপনি দেখুন ইসলামিক ইউনিভার্সিটি আছে, এবং সেই ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর পড়ার জায়গা আছে, সেখানে ইসলামিক স্টাডিজ আছে, ইসলামিক হিস্ট্রি আছে। আপনার একদম, মানে আমি বলছি দুটো ছবির তফাৎ কুশলবাবু একেবারে স্পষ্ট। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আজকে দেখলাম যে বিএনপির নেতা এবং সভাপতি পঞ্চগড় সদর উপজেলায় গিয়ে সেখানে 18 মাস পরে আজকে ভোটের ফল বেরোনোর পর আওয়ামী লীগের অফিস খুলে দিলেন। বিএনপির একটা প্রতিশ্রুতিই ছিল। আমি বলছি আজকের বাংলাদেশ, মানে ভবিষ্যতের বাংলাদেশ, যে দিনটা শুরু হচ্ছে আগামীকাল, সেইখান থেকে যে সকালটা হবে, সেটা কি আরো গণতান্ত্রিক হবে আশা করছেন আপনি? সেটা অবশ্যই গণতান্ত্রিকই হবে। এবং মানে আমি মনে হয় কি জানেন, একটা যে আমি অন্তত যতটুকুন দেখেছি, বিশেষ করে বাংলাদেশ আজকে, আমার মনে হয়েছে, আমি অনলাইন বা আমরা তো মাইনরিটির কাজ যেহেতু করি, আমরা মাইনরিটি গ্রুপগুলোতে আমরা দেখি যে অনেকের মধ্যে, প্রচুর মাইনরিটিদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস, যে না, তারা মনে করছে যে ভালো কিছু হবে। এখন কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, আমরা আসলে কতটুকুন ভালো কি হবে, কিন্তু আমরা আশা করতে পারি, আশা করছি যে হয়তো এই বর্তমান তারেক রহমান সরকার, তিনি যখন প্রধানমন্ত্রী হলে বা তিনি সরকার গঠিত হলে, একটা সংখ্যালঘু সম্প্রদায় একটা যেইভাবে তারা এখানে যে মব বা যেই বিষয়, মানে যেরকম একটা বিষয়ের মধ্যে তারা একটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে গেছিল, সেই ঘূর্ণাবর্ত থেকে কিছুটা তারা রক্ষা পাবে, এটা আমার বিশ্বাস। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা। প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নিঃসন্দেহে আমাদের শুভেচ্ছা থাকবে। খুব ভালো থাকবেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা এই এত আশার পেছনে কিছুটা আশঙ্কার। তার কারণ এই ম্যাপটা লক্ষ্য করে দেখতে পারবেন যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটা আসনে, যেটা একেবারে আমাদের রাজ্য এবং আমাদের দেশের সংলগ্ন, সেখানে কিন্তু এই বেগুনি রং ছাড়া যে অংশটা, সেটা হচ্ছে জামাত যে অংশগুলোতে জয়ী হয়েছে, তার অনেকগুলো কিন্তু একেবারে সীমান্ত এলাকা। এটা কতটা আশঙ্কার, আমার পরের প্রতিবেদনে অবশ্যই এই নিয়ে প্রতিবেদন রাখব, এবং তারপর স্টুডিওতে আমার অতিথির কাছে আসব। দেখুন, ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে হরপ্রসাদ দাদা যখন বলছেন, যুদ্ধ দেখে নাই, মন্বন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই, তখন এই সংলাপের মধ্য দিয়ে নিজের দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছিলেন ঋত্বিক ঘটক। দেশভাগ, লক্ষ লক্ষ মানুষের এক কাপড়ে এপার ওপার চলে যাওয়া। পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান, আর তার ফলেই প্রশ্ন উঠছে, দেশভাগের পর কিংবা স্বাধীন বাংলাদেশের জন্মের পরও বারবার অত্যাচারিত হয়েও যে হিন্দুরা ওপারে থেকে গেছে, তাদের কপাল কি এবার পাল্টাবে? একমাত্র বঙ্গবন্ধুর সময় ছাড়া, খালেদা হোক কিংবা এরশাদ কিংবা শেখ হাসিনার যুগে, লক্ষ লক্ষ হিন্দুকে অত্যাচারের জেরে উদ্বাস্তু হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে এপারে চলে আসতে হয়েছে। তারেক জিয়ার আমলে কি তা পাল্টাবে?
জনাব তারেক রহমান সাহেব, 300 আসনই যেখানে মাইনরিটি ভোট বেশি সেখানেই আপনার দল বিজয় লাভ করেছেন। এই মাইনরিটির ভোটই আপনারা সরকার গঠন করেছেন। সেই মাইনরিটিদের হৃদয়ের স্পন্দন, কণ্ঠেশ্বর চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার বিএনপির কর্মী চট্টগ্রামে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আপনি শপথ নেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব থাকবে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্ত করে দেওয়া। কালকে একটা নির্বাচন হয়ে গেল, এই মুহূর্তে কি খবর আসছে কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সরকারের সময় এদেশের হিন্দুরা ঝাঁকে ঝাঁকে ভারতে চলে যায় কেন? আমার দেশের সিটিজেন, এই দেশের মাটিতে তার জন্ম, তার সোশ্যাল সিকিউরিটি, তার কনস্টিটিউশনাল রাইট এনশিওর করার দায়িত্ব সরকার। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর প্রকাশ্যে মৃতদেহ পোড়ানো হয়। তার পরিবারের আর্তি নতুন সরকার সেই ঘটনার বিচার দিক। নতুন সরকারের কাছে পত্রটাই এইটাই যে আমার ছেলের নির্মম ভাবে ওরা মিথ্যা অপবাদ দিয়ে মারছে। নতুন সরকারের কাছে আমি বিচার চাই, আর পাশাপাশি এমন বিচার জানি করে নতুন সরকারে আমার মতো যাতে আরো কোনো সন্তান বাবা যাতে না হারায়। পাকিস্তানের মদত সন্ত্রাসের পরও ভারত বিদ্বেষী জামাত ও ছাত্রজোট ধুয়ে মুছে গেছে বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানচিত্র পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলোর গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা। জামাতের যে একটা কট্টর ইসলামিক ইনফ্লুয়েন্স, সে ব্যাকড বাই পাকিস্তানি আইএসআই, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে বর্ডার ডিফেন্স যেটা আমরা বলি, সেই বর্ডার ডিফেন্সকে আমাদের আরও অনেক বেশি শক্ত করতে হবে। যদি বাংলাদেশ সরকার বর্ডার ম্যানেজমেন্ট এফেক্টিভলি কন্ট্রোল না করে তাহলে জামাত এখান থেকে ইনফিল্ট্রেশন করাবে। পশ্চিমবঙ্গ কিন্তু উপদ্রুত এলাকা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গতে ভারতে যদি সেনাবাহিনীকে নামতে হয় ওই উপদ্রবকে কমাতে, তখন সেনাবাহিনীর জন্য এখানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিযুক্ত করতে হবে। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানেই হচ্ছে এই এলাকাটাকে উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে। এই আবহেই বাংলাদেশে নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির 2 হিন্দু সহ 4 জন সংখ্যালঘু প্রার্থী। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হল, ক্ষমতায় আসা মাত্রই দীর্ঘ 18 মাস তালাবন্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি বিজেন্দ্র সিংহ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ বাংলাদেশে বিএনপির জয়ে নিঃসন্দেহে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ইনফ্যাক্ট তার মধ্যে ব্যক্তিগতভাবে আমিও পড়ি, মনে করছেন যে এটা মন্দের ভালো হয়েছে। ভারত বিদ্বেষী জামাত বা উগ্র ছাত্রদলের তুলনায় মূলধারার মূল স্রোতের রাজনৈতিক দল বিএনপির এই 2/3 বেশি জনসমর্থন পাওয়াটা বেশ কয়েকটা দিক থেকে ভারতের পক্ষে তুলনামূলকভাবে স্বস্তির বলে মনে হচ্ছে। সেই দিক থেকে দেখলে অশুভর আশঙ্কা হয়তো কিন্তু কেটেছে, কিন্তু আবার বলছি উৎকণ্ঠা রয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলোতে ভালো ফল করেছে জামাত আর তার জোট সঙ্গীরা, এবং দক্ষিণবঙ্গ লাগোয়া আবার ম্যাপটা দেখাবো, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়ার জামাত এবং তার সহযোগীরা ভালো ফল করেছে। আবার উত্তরবঙ্গ লাগোয়া রংপুরে বা চাঁপাইনবাবগঞ্জে জামাত বেশ কয়েকটা আসন পেয়েছে। এই সবটা মিলিয়ে ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে ভারতের পক্ষে এই ফলাফল কি কিছুটা স্বস্তির বা আদৌ স্বস্তির, আর হলে কতটা স্বস্তির? ভারতের পক্ষে সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে এই প্রচণ্ড অস্থিরতা গত 1.5 বছরের পর একটা জবনিকাপাত, আমি বলবো না স্থায়ী কি অস্থায়ী, কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং একটা জবনিকাপাত হলো। আমাদের দেখতে হবে যে ঠিক এরকম অস্থিরতা আমরা এর আগে দেখেছিলাম 71 অপারেশনের আগে। দেশে ঠিক এই রকম একটা অস্থিরতা ছিল। সেবার ছিল
একটা অন্য ধরনের ব্যাপার। আর এবার যে জেনোসাইডটা হলো সেটা হলো কট্টর ইসলামাইজেশনের দিকে, মৌলবাদিতার দিকে দেশটাকে কোনো রকমে টেনে হিচড়ে নিয়ে যাওয়া। সে থেকে আমরা যে সুরাহা পেলাম সেটা আমি বলবো 100% যে ওই পথে আর বোধহয় শিগগিরির মধ্যে এরা এগোবে না, কেননা যে কঙ্কালটা এক্সপোজড হয়েছে সেটা রিজেক্টেড হয়েছে, এবং সেই রিজেকশনটা যেটা হয়েছে সেটা মেনলি হয়েছে বোধহয় বাংলাদেশের নারী বাহিনীর জন্য। আচ্ছা, কেননা এবারের ভোট যদি দেখেন তারা অলমোস্ট 55% ভোট পড়েছে, এবং তাতে যে উইনিং ফ্যাক্টরটা এসছে তাতে নারী বাহিনীর প্রচণ্ড যোগদান রয়েছে। তারা বেরিয়ে এসে ভোট দিয়েছে, কেননা আমরা তো জানি যে কোনো মৌলবাদী ইসলামাইজেশনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মহিলারা, তাদের সাপ্রেশন। আর বাংলাদেশের মহিলারা তারা বাঙালি এবং তারা যথেষ্ট বুদ্ধিমতী, তারা এটা ঠিক বুঝতে পেরেছিল যে দিস ফার অ্যান্ড নো ফাদার, কেন এরপরে কিন্তু প্রচণ্ড মুশকিল হবে, সামলানো যাবে না। কাজে সেটা হয়েছে। আর আরেকটা কারণ হয়েছে যে হঠাৎ তো শেখ হাসিনার পার্টি তো উবে যায়নি, তাদের একটা ফলোয়িং ছিল, প্রচণ্ড ফলোয়িং ছিল এত বছরের। সেই ফলোয়িংয়ের একটা মেজরিটি পোর্শন হয়তো ভোট দেয়নি, বাট মিনি অবলিক মাইক্রো মাইনরিটি যেটা বলবো, যে সেটা তারা নিশ্চয়ই, তারা ম্যাক্রো মাইনরিটি যারা নিশ্চয়ই ভোট দিয়েছে এবং তারা এর পক্ষে ভোট দিয়েছে। কারণ গতবারের 87% ভোট আর এবারের 55% ভোট, এই যে গ্যাপটা এটা নিশ্চয়ই তারাই ফিল আপ করেছে। নাও উইথ সেইং দ্যাট, জামায়াত যে মানে রিপিল্ড হয়েছে এবং জামায়াতকে যে এরা চায়নি, কেন জামাত এর যদি আমরা এদের ইতিহাস জানি যে দিস ইজ দ্য পার্টি যারা রাজাকার ক্রিয়েট করেছিল, ঠিক, দিস ইজ দ্য পার্টি যারা পাকিস্তান থেকে এসে মানে ডরমেন্ট হয়ে 71 সাল থেকে মাথা গুঁজে পড়েছিল, যাদেরকে উঠতে দেওয়া হয়নি। যতদিন মুজিব ছিলেন ততদিন পর্যন্ত তারা একেবারেই মাথা তুলতে পারেনি, তারপরে কখনো তুলেছে, কখনো মাথা লুকিয়েছে, এই করে চলেছে। হঠাৎ এখনো তারা বলে যে ভারতের সেনা অত্যাচার করেছে, পাকিস্তান কাউকে গুলি করে মারেনি, এখনো আজও। কিন্তু এই মিস্টার তারেক রহমান যিনি, তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে উনি তো জিয়াউর রহমানের ছেলে, উনি তো সেই মানুষটার ছেলে যে প্রথম পতাকা তুলেছিল বাংলাদেশকে স্বাধীন ডিক্লেয়ার করে। একদম, যে প্রথম পতাকা, একদিকে যখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মুজিব তখন জেলে, অ্যান্ড জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়ে এই প্রথম পতাকা তোলেন, উনি তার ছেলে। উনি 43 বছর বয়সে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ ভেরিয়াস সে সমস্ত রিজনস আমরা যাচ্ছি না। কিন্তু তার আগেও উনি বহুদিন মাকে অ্যাসিস্ট করেছিলেন ইন রানিং দ্য মিনিস্ট্রি। এ নয় কি যে উনি জাস্ট মাদার সান বাড়িতে বসে থাকতেন। হি ওয়াজ ভেরি অ্যাক্টিভলি ইনভলভড ইন রানিং বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবং তারপরে এই 17 বছর উনি ইউনাইটেড কিংডমে ছিলেন, একটা ডেভেলপড কান্ট্রিতে। উনি অ্যাকচুয়াল ম্যাচিউরিটি ফ্রম 43 বছর টু 60 বছর, এটা উনি একটা ডেভেলপ কান্ট্রিতে দেখেছেন, একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে দেখেছেন। এবং আমরা আশা করব যে উনি তার থেকে প্রচুর লেসেন্স নিয়ে দেশে ফিরেতে এসছেন, এবং উনি এখন পর্যন্ত যে সিগন্যালসগুলো দিয়েছেন এই কদিনে ওনার থাকাতে, সেগুলো সবকটাই খুব ইতিবাচক, একদম সবকটা খুব ইতিবাচক। কাজেই আমরা এক্সপেক্ট করব যে উনি যখন ফেডারেল গভর্নমেন্ট রান করবেন, তখন জামাত যে ভয় আমরা পাচ্ছি, যাতে আমাদের কপালে ভাঁজ পড়ছে, যে বর্ডার এরিয়াগুলো ওরা যদি ধরে রাখে, তাহলে পরে ওরা আমাদেরকে হয়তো
আমাদেরকে হয়তো একটুখানি বিপদে ফেলার চেষ্টা করবে। এটা দু রকমের বিপদ হয়। এক রকমের বিপদ হয় ছোট ছোট আসা যাওয়া, ছোট ছোট স্মাগলিং, বিয়ে শাদী করা, ইনডক্ট্রিনেশন, মাদ্রাসাগুলোকে অন্যভাবে রান করা, মৌলবাদীর দিকে নিয়ে যাওয়া, এইগুলো এক ধরনের। আরেকটা ধরনের হচ্ছে, আর জামাত আইএসআই এর মদতে চলে, কাজেই সে পয়সা তোদের কাছে আসে। আমাদের দেশে সার্টেনলি এনাফ ক্যাপাবিলিটি আছে, যা সার্ভিলেন্সে আমরা এদেরকে সার্টেনলি, আমার মনে হয় কোনো রকম প্রবলেম হওয়া উচিত নয়, কেন উই আর কম্পিটেন্ট এনাফ to stop them from all their advances in future. So shouldn't be there, must not be very big worries for us at that point. অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার ঘোষ। খুব দ্রুত সুমনদা, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা মিল আছে, যেটা বিশ্বনাথ দা এতদিন বলছিলেন না, 2 বছর আগে আজ থেকে জামাত যেদিন থেকে খালেদা জিয়াকে অলমোস্ট দেশ ছাড়া করতে হতে বাধ্য করলেন, সেদিন থেকে কিন্তু বিএনপির প্র্যাকটিক্যালি কোনো ভূমিকা ছিল না, লিডারও ছিল না, ভূমিকাও ছিল না। তো আজকে দাঁড়িয়ে আপনি যে জামাতকে দেখছেন, 2 বছর আগে আপনি কখন এক্সপেক্ট করেছিলেন যে বিএনপিকে দেখছেন, আপনি এক্সপেক্ট করেছিলেন যে এই বিএনপি ক্ষমতায় আসবে? তাদের রাস্তায় কোনো আন্দোলন ছিল না, জামাতিদের প্রতিরোধ করার কোনো শক্তি ছিল না, তাহলেও তারা কিন্তু আজকে জনতার ভোটে, কিভাবে যেটা বলি, কিন্তু বিএনপি সরে যায়নি আন্দোলন থেকে, রাস্তা থেকে সরে গেছে না। আমি বলছি তুমি সব ঘুরে ফিরে আবার বিজেপি বাংলায় বসে এই বাংলার কথা উদাহরণ দেখিয়েছিলেন একটু আগে, উনি উদাহরণ দেখিয়েছিলেন এই দেশে ওই দেশে এই পট পরিবর্তন। এই জামাতিরা যে হারবে, এটা কিন্তু 2 বছর আগে কেউ ভাবেনি। দেখুন, আলোচনাটা ওইভাবে নেই। ছোট্ট করে আমি বলছি যে তারিখের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, তার কারণ আপনি জানেন যে ভোটের পরে গণভোট একটা ছিল আজকে, সেই গণভোটে কিন্তু মেজর কতগুলো ইস্যু আছে যেগুলো কন্টেস্ট করছে ইউনুস। প্রথমত রিপ্রেজেন্টেশনাল সিস্টেমে আসবে কিনা, দ্বিতীয় যেটা হলো প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত, তৃতীয় প্রাইম মিনিস্টার 2বারের বেশি কেউ হতে পারবে না, আর সংসদীয় কমিটিগুলো বিরোধীরা পরিচালনা করবে। ফলে এই গণভোটের রায় যেহেতু সূচক বেশি এসছে, আগামী 6 মাস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে ইউনুস আদতেও ক্ষমতা ছাড়বে তো, এবং ইউনুসের সাথে তারিখের সম্পর্কটা কি হবে, এবং গণভোটের অনেকগুলো ইস্যুর সাথে কিন্তু তারিখ একেবারেই একমত নয়, বিশেষ করে 2বার প্রধানমন্ত্রী না, কিন্তু নির্বাচিত সরকারের পাশে সেনাবাহিনী দাঁড়াবে, এটা তো আশা করতে পারি। সুমন, আমি যেটা কথাটা বলতে চাই যে 2001 নির্বাচনে বিএনপি জোট সঙ্গী ছিল তো জামাত, ওরা একসঙ্গে, ওদের অনেকজন মিনিস্টারও ছিল, এবং যারা বাংলাদেশের পর্যবেক্ষণ করেন তারা জানেন যে কী ধরনের হিংসা সংখ্যালঘুদের পেছনে ঘটেছে। যখনই প্রত্যেক বছরই হয়, 1901 সালে 33% হিন্দু ওই এলাকায় ছিল, আজকে সেটা 7.9% গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটা ঘটেছিল, 2টো ঘটনা, হিন্দুদের উপরে আক্রমণ 2001, এই জামাত বিএনপির সঙ্গে নিয়ে হিন্দুদের বিরুদ্ধে লড়েছে, এবং এই 2024 সালে যখন শেখ হাসিনা চলে গেল, ম্যাসিভ আক্রমণ। সুতরাং বিএনপির সঙ্গে জোট ছাড়া হয়ে গেছে 2000 শেখ হাসিনা যাবার পরে। তারপরে বিএনপি এতকাল জোটে ছিল, কিন্তু বিএনপির সঙ্গে জামাত জোটে ছিল। সুতরাং হ্যাঁ, একদম। আমি দর্শকদের বলতে চাই, দেখুন, এরশাদ এবং খালেদা জিয়ার সময় নিঃসন্দেহে হিন্দু নিপীড়ন হয়েছে, কিন্তু তারেকের কাছে প্রত্যাশাটা বেশি, তার কারণ প্রথম বিশ্বের একটা লিবারাল ডেমোক্রেসিতে যার এতগুলো বছর কেটেছে, এবং যার বিরুদ্ধে ফলস কেস এই দেশে এত পরিমাণ হয়েছিল, প্রায় 80টা কেস আমি দেখছিলাম। আমি বলছি, তার শাসনে আমরা আশা তো করতেই পারি, আশা পূরণ হবে কিনা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কোথাও একটা আশার আলো জ্বলছে। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার, এই শব্দটা বললেই মনে হয় যে পশ্চিমবঙ্গের আলোচনায় ঢুকছি, তা নয়, কিন্তু এই মডেলে কি আলটিমেটলি বাংলাদেশে এই বিএনপির জয়ের পেছনে এই স্পেসিফিক মডেলটাও একটা ফ্যাক্টর হয়ে দেখা দিল। দেখুন তো, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মান্নাদের এই গানের মতোই অবস্থা ভারত বাংলাদেশের। সিরিল র্যাটক্লিফ সাহেবের কাটা দাগ ভারত পাকিস্তানকে ভাগ করে দিল, আর মাঝখানে রয়ে গেল অসংখ্য নদী জলাশয়। 1971 সালের পর থেকে এপারে ভারত আর ওপারে বাংলাদেশ, কখনো ভালোবাসা, কখনো বৈরিতা, কিন্তু এবারের ভোটে দুপারকে মিলিয়ে একটি প্রকল্প। বাংলার লক্ষ্মীর ভাণ্ডার মডেল বাংলাদেশে বাজিমাত করল। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তুরুপের তাস হয়েছে বিএনপির ফ্যামিলি কার্ড। ডিভিডেন্ড দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে দেওয়া জনমুখী প্রতিশ্রুতি। ভোটমুখী পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1 লপ্তে 500 টাকা করে বাড়ানো হয়েছে।
কারো বেড়ে হয়েছে 1500 টাকা, কারো প্রতি মাসে 1700 টাকা। পদ্মাপাড়ের দেশে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে জয়ের দোলা দেখে এই ভান্ডার মডেল নিয়ে জোর চর্চা চলছে। ভোটের মুখে 17 বছর পর বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দলের ভোটের ইস্তাহারে যে প্রধান 9টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রথমেই ছিল ফ্যামিলি কার্ড। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের আশ্বাস দেওয়া হয় বিএনপির তরফে। সেই সঙ্গে এও বলা হয় ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ভালো ফল করেছে, 200 থেকে বেশি আসন তারা জয়ী করেছে এবং এটার পেছনে সব থেকে বড় যদি কাজ করেছে সেটা তার ট্রাম্প কার্ড ছিল, সেটা ছিল 2000 থেকে 2500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদেরকে আর্থিকভাবে মদত করার জন্য। এই যে রিচিং আউট, গিভিং মানি টু এম্পাওয়ারমেন্ট, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, সেটা হয়তো বিরাট সংখ্যক না হলেও কিছু তো একটা সিম্বলিক রয়েছে যে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের দিক থেকে। এটা কিন্তু আমি আবার বলি, এটা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের বিকল্প হতে পারে না, কিন্তু এটা মানুষকে খানিকটা সুবিধে দেবার জন্যে, বিশেষ করে যারা নিম্ন স্তরে রয়েছে, যারা পেরিফেরাল জায়গাতে রয়েছে, তাদের কাছে কিন্তু এইটা একটা বড় পাওনা। বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা ভোটার, সংখ্যাটা 6 কোটিরও বেশি। তাহলে কি লক্ষ্মীর ভান্ডার মডেলই জয় এনে দিল বিএনপিকে? তারেক রহমানের এই যে প্রকল্প, সেটা যখন ক্যাম্পেইন হচ্ছে, মানে সামাজিক মাধ্যমে বিএনপি যখন এটা ক্যাম্পেইন করেছে, বাংলার লক্ষ্মীর ভান্ডারের ছবি পর্যন্ত সেখানে ব্যবহৃত হয়েছে। এই যে এটা একটা মডেল, মানে আন্তর্জাতিকভাবেও সেটা স্বীকৃত হচ্ছে। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন, মুসলিম তোষণ, বেলডাঙ্গার দাঙ্গা, সবগুলোই বিদেশের মাটিতে বারবার অনুষ্ঠিত হচ্ছে একই রকম স্টাইলে। এটাই তো স্বাভাবিক। ভোট বৈতরণী পেরোতে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার ছবি দেখা যায় ভারতের আরও একাধিক রাজ্যে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লাড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মেহতারি বন্দনা যোজনা এবং দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী প্রকল্প রয়েছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। দেখুন, আমাদের পেশায় ঘটনার ঘনঘটা চলতেই থাকে। যে কোনো পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এই যেমন ধরুন, প্রায় 80টা মামলায় জর্জরিত 17 বছর লন্ডনে নির্বাসনে থাকা তারেক রহমান যে দেশে ফিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, সেটাই বা কে জানত। সবই বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো গত 2 দশক ধরে আমাদের ওপর আপনাদের ভরসা। আপনারা জানেন, ভারতবর্ষে 2015 সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা বার্ক গোটা দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে। তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন। আবার বলছি, আপনাদের এবিপি আনন্দের এই পাশে থাকাটাই তথ্য পরিসংখ্যানের দিক থেকে নিত্য নতুন নজির তৈরি করছে। সকাল থেকে রাত অবধি প্রত্যেকটার স্লটে আপনারা আমাদের এগিয়ে রেখেছেন, একদিন দুদিন নয়, প্রত্যেকটা দিন। তাই আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেল এবং ডিজিটাল মিডিয়াকেও এবিপি আনন্দের শুভেচ্ছা আর অভিনন্দন। আর আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।